অনেক দিন আগের কথা। চন্দননগর গ্রামে রতন নামের এক কাঠুরিয়া বসবাস করত। রতনের কোনো পরিবার ছিল না, সে অনাথ ছিল। তার কাছে কোনো সম্পত্তিও ছিল না, শুধুমাত্র একটা গরু ছিল। চাষবাস করার মতো কোনো জমি জায়গা ছিল না, তাই সে বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করে নিজের খরচা চালাতো। রতন প্রত্যেক দিন সকালবেলা নিজের কুড়াল নিয়ে কাঠ কাটার জন্যে জঙ্গলে যেত। বাহ, আজকের আমি অনেক কম সময়ে কত কাঠ কেটে ফেলেছি। এখন যাই, এই কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করে আর বাজার থেকে অনেক জিনিসপত্র কিনে আনবো। রতন সেই কাঠের বোঝাটিকে মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করে। ওহ, এত গরমে হাঁটতে হাঁটতে আমার খুব জলতেষ্টা পেয়েছে। জলতেষ্টায় গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। আর আশেপাশেও তো কোনো পুকুর দেখছি না, কল তো দেখতেই পাচ্ছি না। ওহ, কী যে করি। কিছু সময় চলার পরে রতন একটা কুঁড়ে ঘর দেখতে পেল। আরে, এত ঘন জঙ্গলের মধ্যে এই ঘরটি কোথা থেকে এলো? এই ঘরটাকে তো আমি এই প্রথম দেখছি। আচ্ছা, এখন এই ঘরের কাছে গিয়ে দেখি ঘরে কেউ আছে কি না। যদি কেউ থাকে তাহলে একটু জল চেয়ে খাবো। এই কথা বলে রতন ওই কুঁড়ে ঘরের দিকে চলতে শুরু করে। কেউ ঘরে আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে, এই ঘরে কি কেউ থাকে না নাকি? রতনের কথা শুনতে পেয়ে একজন মেয়ে সেই ঘর থেকে বেরোলো। কেন আমার ঘরের সামনে এসে এত চিল্লামিনি করছো কেন? আমি একজন কাঠুরিয়া, আর কাঠ কাটার জন্যে এই বনে এসেছিলাম। আমি কাঠ কেটে বাড়ি ফিরছিলাম, কিন্তু আমার খুব জোরে জলতেষ্টা পেয়েছে গো। তো আমি ভাবলাম যদি এই ঘরে কেউ থাকে তাহলে তার কাছ থেকে জল চেয়ে খাবো। আচ্ছা, তাহলে তোমার জল চাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে জল নিয়ে আসছি। ওই মেয়েটি রতনকে জল এনে দেয়। তুমি এই জঙ্গলে কার সঙ্গে থাকো? এই ঘন জঙ্গলে তোমার ঘর আমি এই প্রথম দেখলাম। এই জঙ্গলে আমি একা থাকি। কিছুদিন আগে আমি আর আমার ঠাকুরদা এই জঙ্গলে থাকতাম, কিন্তু আমার ঠাকুরদা মারা যাওয়ার পর আমি এখন একাই থাকি। তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা নেই। যখন আমি 5 বছরের ছিলাম তখন আমার বাবা মা মারা যায়। তখন থেকে আমার ঠাকুরদা এই জঙ্গলের ভিতরে পুনে ঘরে আমাকে বড় করেছে, আর এখন উনি আমাকে ছেড়ে চলে গেছে। তাই এই জঙ্গলে আমি একাই থাকি। আর এই অন্ধ চোখ নিয়ে অর্ধেকটা জীবন তো কেটেই গেল, আর অর্ধেকটা জীবন এমনিতেও কেটে যাবে। এখন আমার জীবনে দেখার আর কি আছে? ছোটবেলাতে বাবা মা চলে গেল, বড় হতেই ঠাকুরদা আমাকে ছেড়ে চলে গেল। তুমি এই জঙ্গলে একা একা থাকো, তোমার ভয় লাগে না? না না, এই জঙ্গলে আমার ভয় লাগে না। একা থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। জানো, আমার জীবনও ঠিক তোমার জীবনের মতো। তোমারও এই দুনিয়াতে কেউ কোথাও নেই, আর আমারও এই দুনিয়াতে কেউ কোথাও নেই। আমি ওই পাশের গ্রামে একাই থাকি, আর এই কাঠ কেটে বাজারে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করি। আমার কাছে শুধুমাত্র আমার ঠাকুরদাই ছিল, কিন্তু সেও আমাকে একা ছেড়ে চলে গেল। ঠাকুরদার একটাই চিন্তা ছিল যে উনি যাওয়ার পর আমার অবস্থা কী হবে। তাই উনি আমার বিয়ের জন্যে কিছু কিছু জায়গায় কথা বলেছিল, কিন্তু আমার একটা চোখ অন্ধ হওয়ার কারণে কেউ আমাকে বিয়েই করতে চাইল না। আর এই দুঃখে দুঃখে আমার ঠাকুরদাও আমাকে ছেড়ে চলে গেল। এই কথা শুনে রতনের মনে একটা খেয়াল হলো। সে বলল, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু সেই কথাটা বলতে আমার একটু ভয় লাগছে। এমন কি কথা যার জন্য তুমি এত ভাবছো? যা বলার হয় পরিষ্কার করেই বলো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে? কি বললে তুমি? যদি মনে করো না, তাহলে তুমি আমাকে না বলতে পারো। এই দুনিয়াতে তোমারও কেউ নেই, আর আমারও কেউ নেই। আমরা দুজনে এই দুনিয়াতে একা। আমরা দুজনে একসঙ্গে থেকে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো কেন? এমনিতেই তো আমার একটা চোখ বন্ধ, আর একটা চোখে আমি ভালো করে দেখতেই পাই না। তোমার ওই চোখের জন্যে আমার কোনো যায় আসে না। এই দুনিয়াতে তোমারও কেউ নেই, আর আমারও কেউ নেই। আমরা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হব। ওই পাশের গ্রাম,
ওই গ্রামে আমার ঘর, আর এই বন থেকে কাঠ কেটে নিয়ে আমরা আমাদের সংসার চালাবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা, আমি রাজি আছি। তারপরে রতন আর ললিতা গ্রামের একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। এই দেখো, এই হচ্ছে আমার ছোট ঘর। আর আমি তোমাকে তো আগেই বলেছিলাম যে আমার এই দুনিয়াতে কেউ নেই, সেই জন্যে তোমাকে বরণ করার জন্যে কেউ আসেনি। কিন্তু তুমি কোনো দুঃখ পেও না, একথা মনে রাখবে, আজ থেকে তুমি এই ঘরের মালকিন, সব কিছু তোমাকেই তো দেখভাল করতে হবে। আর এদিকে রতনের বিয়ের কথা পুরো গ্রামে ছড়িয়ে গেল। গ্রামের লোকজন রতনের ঘরে আসে। আরে রতন, ও রতন, দরজাটা তো খোল। আসছি কাকা, আসছি। এই শোনো, আমার মনে হয় তোমাকে দেখার জন্যে গ্রামের লোকজন এসেছে। এই গ্রামের মধ্যে সবচাইতে সাদাসিধা মানুষ আমি তোকেই মনে করতাম, আর এখন দেখছি তুই তো খুব চালাক। তুই তো বিয়েই করে নিলি, আর আমাদের গ্রামের লোককে একটু বললিও না। রতন দাদা, তুমি কিন্তু এটা খুব খারাপ করলে। বিয়ের কথা আমাদেরকেও তো একবার বলতে পারতে। আরে আমি তো বলার সুযোগই পাইনি, আর তোমাদের বলবো না কেন বলো? তোমরা তো আমার পরিবারেরই মতো। ওসব ঠিক আছে দাদা, নতুন বউয়ের সঙ্গে আমাদের পরিচয়টা তো করিয়ে দাও। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনই ডাকছি। ললিতা, ও ললিতা, একবার বাইরে এসো তো, দেখো তোমার সঙ্গে কারা দেখা করতে এসেছে। আরে রতন দাদা, এর তো একটা চোখ নষ্ট। আরে এর এই চোখটা ঘুরে দিল কে? তুমি ঠিক মতো মেয়ে দেখে বিয়ে করেছিলে তো? হ্যাঁ রে রতন, যদি তোর এতই বিয়ে করার ইচ্ছা হয়েছিল তো আমাকে একবার তো বলতে পারতিস। এই অন্ধ মেয়ের থেকে জমিদার বাড়িতে যে মেয়েটা কাজ করে তার সঙ্গে তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আর এই অন্ধ মেয়েটার থেকেও ওই মেয়েটা আরও বেশি সুন্দরী। এই মেয়েটা দেখতেও পায় না, আমার মনে হয় কানে শুনতেও পায় না। এত খারাপ খারাপ কথা শোনার পরও এখানে দাঁড়িয়ে আছে। আরে রতন দাদা, এতদিন মেয়ে দেখার পরে তোমার এই মেয়েটাই কপালে জুটলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বউ অন্ধ, তাতে তোমাদের কি হয়েছে? আর তোমাদের এখানে কে ডেকেছিল? না, আমাদের আবার কে ডাকবে? এমনি সব হচ্ছিল কোণে দেখার, তাই চলে এলাম। কে জানে অন্ধ কোণেকে দেখে আজকের দিনটা কেমন যাবে। তোমাদের কে বলেছিল যে এখানে এসে আমার বউকে দেখো? যাও আমার ঘর থেকে। যদি বউটা সুন্দরী হতো, মা জানি আরো কি না কি বলতো। চলো চলো সবাই, চলো এখান থেকে চলো। আচ্ছা ঠিক আছে, যাও যাও আমার ঘর থেকে যাও। এইভাবে ললিতাকে নিয়ে সারা গ্রামের লোকজন মজা করতে থাকে। এই দেখো, কি গো শুনছো? ও, তুমি উঠে পড়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও স্নান করে নাও, আর আমি তত সময় নদীতে গিয়ে জল নিয়ে আসি। তারপরে তোমাকে কিছু খাবার বানিয়ে দেব। আচ্ছা, নদী থেকে জলটা আমি এনে দিচ্ছি। না না, জল আমি ঠিক নিয়ে চলে আসবো, শুধু তুমি স্নান করে রেডি হয়ে নাও। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। এই রকম বলে ললিতা জল ভরার জন্যে কলসি নিয়ে নদীর দিকে চলতে শুরু করে। ওই দেখো, আমাদের গ্রামের নতুন বউ আসতেছে। ঠিক আছে, ওকে আসতে দাও, ও দিচ্ছি ভালো করে। পরের বার থেকে এই নদীতে জল আমার কোথায়ও ভুলে যাবে। এই যে ও নতুন কোণে, একটু দেখে আসবে যেন আমার কলসিতে আবার লাথি মেরে দিও না। আরে নমিতা, তুমি কি বলতে চাইছো? যে ও চোখে দেখতে পায় না, ও অন্ধ নাকি? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, সত্যি সত্যিই তো এ অন্ধ। আরে আমি তো এটাই ভাবছি যে রতন দাদা এই অন্ধকে জল ভরতে আসতে দিলই বা কেন? এ তো দেখতেই পায় না, যদি নদীতে পড়ে যায় তো? আরে নমিতা বোন, এ অন্ধ তো ঠিকই, কিন্তু একটা লাভ অবশ্যই আছে। সেটা আবার কি লাভ? আমি তো বুঝতেই পারলাম না। আরে আমরা যে কাজলটা চোখে লাগাই না, সেটা আমাদের 1 মাস চলে, আর এর তো 2 মাসেরও বেশি চলবে। তুমি একদম ঠিক বলেছ। সবাই ললিতাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগে, আর ললিতা সেখান থেকে ঘরের দিকে রওনা দেয়। ললিতা, তুমি জল নিয়ে চলে এসেছো? তখন রতনের চোখ কলসির দিকে যায়। সে কলসি খালি দেখে বলল, ললিতা, তোমার হাতের কলসি তো খালি, তুমি জল ভরে আনোনি? ললিতা কিছু না বলেই ঘরের ভিতরে চলে যায়। কি গো, কি হলো? আমার কথার উত্তর না দিয়ে চলে এলে?
আমার কথার উত্তরটা তো দাও। আমি জল ভরার জন্য নদীর ঘাটে গিয়েছিলাম, কিন্তু গ্রামের মহিলারা আমি অন্ধ বলে আমাকে খুব হাসি ঠাট্টা করলো। ওদের এত বড় সাহস! ওরা নদীর ঘাটে তোমাকে অপমান করেছে। তুমি দুঃখ পেও না ললিতা। আমি তো ভাবছিলাম আমাকে বিয়ে করে তুমি খুব খুশি হবে, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে আমাদের গ্রামের লোক এত নিচে নেমে যাবে। কারোর দুঃখের কথা না ভেবে তার সঙ্গে এরকম মজা করা কি ঠিক? এতে তোমার কোনো দোষ নেই গো, দোষ তো আমার কর্মফলের, যা আমি ভোগ করছি। না গো ললিতা, তোমার কোনো দোষ নেই। চলো আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। সেখানে আমি কিছু না কিছু কাজ তো অবশ্যই পেয়ে যাব। ওখানে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। তাহলে এখানে আমাদের ঘরদোরের কি অবস্থা হবে? আর আমাদের যে গরুটা আছে তাকেই বা কে দেখবে? তুমি ও কথা ভেবো না। এই গ্রামে আমার একটা ভালো বন্ধু আছে যে আমাদের এই গরুটাকে নিয়ে যাবে। নাও, যা যা ভালো জিনিসপত্র আছে সব একটা পোটলাতে বেঁধে নাও। আমরা আজকে রাত্রেবেলায় এখান থেকে চলে যাব। রাত্রেবেলা রতন আর ললিতা পডলাটা মাথায় নিয়ে গ্রামের বাইরের দিকে চলে আসে। হঠাৎ করে রতন আর ললিতা একটা ভূত দেখতে পায়। ওরে বাবা রে বাবা, আজকে তো আমরা গেলাম। তুমি কে গো? আমি একজন ব্রহ্মদৈত্য ভূত। কি ব্রহ্মদৈত্য ভূত? ওরে বাবা, এ তো ভূতেদের মধ্যে সবচাইতে বড় ভূত। একদম ঠিক বলেছ, আমি ভূতদের মধ্যে সবচাইতে বড় ভূত। তুমি রতন আর তোমার স্ত্রী ললিতা, তোমরা দুজনে এত রাত্রেবেলা কোথায় ঘুরে বেড়াচ্ছ? তুমি আমাদের দুজনের নাম কি করে জানলে? আমি সবই জানি। আমি হচ্ছি ব্রহ্মদৈত্য ভূত। আমি সব জানি, আর যার সঙ্গে আমার রাত্রেবেলা দেখা হয় আমি তাকেই মনের মতো বর দেই। হ্যাঁ, কি বললে? তুমি আমাদের বর দেবে? বলো, তোমার কি বর চাই? কি গো, আমি তো কিছুই ভাবতে পারছি না যে ব্রহ্মদৈত্য ভূতের কাছ থেকে কী বর নেওয়া যায়। যদি তুমি কিছু ভেবে থাকো তাহলে বলো। আমরা সোনাদানা চেয়ে নেই। যখন আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে তখন গ্রামের লোকজন আমাদেরকে নিয়ে আর ঠাট্টা করতে পারবে না। না গো না, আমার ধন দৌলত চাই না। আমি ব্রহ্মদৈত্যের কাছ থেকে তোমার চোখ চেয়ে নেই, তাহলে তোমাকে দেখে কেউ আর ঠাট্টা করতে পারবে না। কিন্তু আমার চোখ ঠিক হয়ে যাওয়ার পরও তো আমরা গরিবই থেকে যাব। আরে একটু তাড়াতাড়ি করো, আমাকে আরো অন্য জায়গায় যেতে হবে। একটু তাড়াতাড়ি বর চাও। হ্যাঁ, ভেবে নিয়েছি। ব্রহ্মদৈত্য ভূত, আমার স্ত্রীর নষ্ট হয়ে যাওয়া চোখ যেন ঠিক হয়ে হয়ে যায়। তথাস্তু। ব্রহ্মদৈত্য ভূতের বরদানে ললিতার চোখ ঠিক হয়ে গেল, আর ললিতা সব ভালোভাবে দেখতে পাচ্ছিল। হ্যাঁ গো, তোমার চোখ আবার ঠিক হয়ে গেছে। উফ, আমার যে কি ভালো লাগছে না। আমি খুব খুশি। আচ্ছা, এখন তোমার কেমন লাগছে? এখন আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। উফ, খুব সুন্দর দেখতে পাচ্ছি, চারিদিকে খুব পরিষ্কার। তুমি আমার খুশির জন্য ব্রহ্মদৈত্য ভূতের থেকে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাওনি, তুমি আমার চোখ চেয়ে নিয়েছো। না গো, আমার টাকা পয়সার চাইতে তুমিই আমার কাছে প্রিয়। রতন আর ললিতার খুশি দেখে ব্রহ্মদৈত্য খুব খুশি হলো। সে বলল, তোমাদের এত খুশি দেখে তোমাদেরকে আরো একটা বরদান দিতে আমার ইচ্ছা হচ্ছে। আচ্ছা, তোমরা দুজনে আমার দিকে হাত বাড়াও। তারপর ব্রহ্মদৈত্য ভূত জাদু করে ললিতা ও রতনের হাতে দুটো দুটো করে 4টে সোনার মোহর দেয়। ললিতা, এই দেখো সোনার মোহর। হ্যাঁ, কি সুন্দর চকচক করছে দেখো। সোনার আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি চলি। আর শোনো, তোমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। এখন যাও, নিজের গ্রামে ফেরত যাও। ব্রহ্মদৈত্য ভূতের বলার পর রতন আর ললিতা নিজের গ্রামের দিকে রওনা হয়। এই জন্যই বলে, মিলেমিশে থাকলে সব অসম্ভবই সম্ভব হয়ে ওঠে।